জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, খাতা কলম রেডি করেন। আসলে ক্লাসে যেগুলো বলবো এগুলো তো একটু খাতা কলমও লিখতে হবে। লেকচার 2, সেটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন সম্পর্কে আজকে বলা হচ্ছে। আচ্ছা, ধ্বনি পরিবর্তন আসলে আমার জিনিসটা কি, বা ধ্বনি পরিবর্তন কিভাবে হয় না হয়, এটা হচ্ছে আজকে ক্লাসের মূল আলোচ্য বিষয়। এখন আমি যখন এইটা ধ্বনি পরিবর্তন সম্পর্কে পড়বো, আসলে ধ্বনিটা কিভাবে রূপান্তর হচ্ছে, কোনটা কি বলে কোনটা কি না বলে, এটাও আমাদের জানতে হবে। তো প্রথমত আমরা যখন শুরু করতেছি, আর এই লেখাগুলো একটু ঘোলা আসতেছে, আসলে এগুলো কিছু করার নেই, যেহেতু পিডিএফ করা তো জিনিসটা ওইভাবেই তুলে আনা। ধ্বনি উচ্চারণের সময় সহজীকরণ প্রবণতার ফলে যেসব পরিবর্তন ঘটে থাকে তাকে ধ্বনি পরিবর্তন বলে। সহজীকরণ প্রবণতা বলতে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইজি টু সে, অর্থাৎ আমরা খুব সহজে বলার জন্য কিন্তু আমরা যেই ধ্বনিগুলো ব্যবহার করি, যেমন স্ত্রী, স্ত্রীকে আমরা কি স্ত্রী, আবার কি শরীর, শরীর কিন্তু কেউ বলে না, বলে কি শরীর। তো এই যে আমাদের বলার, বা আমাদের এই যে বলার যে স্বাচ্ছন্দ্য বোধ, এটাকে হচ্ছে আমাদের এই ধ্বনি পরিবর্তনের মূল হচ্ছে আলোচ্য বিষয়। এখন আসি আমরা যে ধ্বনি পরিবর্তনের কারণ কি। ধ্বনি পরিবর্তনের কিছু কারণ আছে, সেই কারণগুলো কি। এক হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ হচ্ছে বক্তার জিহ্বার আলসেমি অথবা ত্রুটির কারণ। অর্থাৎ কি, যে আপনি অত কষ্ট করে আপনি শরীর দিয়েই তো কাজ চালাতে পারছেন, আপনার শরীর তো আর পড়ার দরকার নাই। তাই স্ত্রী তো অতভাবে প্রেশার দিয়ে আপনার উচ্চারণ করার দরকার, আপনি স্ত্রী বললেই হয়ে যাচ্ছে। তো এই প্রথম কারণটা হচ্ছে যে বক্তার জিহ্বার আলসেমি অথবা ত্রুটির কারণে। নেক্সট, শ্রোতার শ্রবণ শক্তির অপ্রখরতার কারণে। এখন অপ্রখরতা বলতে বোঝানো হচ্ছে এখানে আপনি যে অনেক সময় আছে যেমন কেউ বলতেছে, অনেক সময় আছে কেউ শোনার কারণে এগুলো বলে। আসলে আমরা ছোটবেলা থেকে বা আস্তে আস্তে শুনতে 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 যখন একটা পর্যায়ে চলে আসি, এবং এই পর্যায়টা যখন আমাদের এইভাবে হয় যে আসলে এই যে শোনা যেটাই ভুল, এইটা দিয়ে আমাদের শিক্ষা হচ্ছে, তখন এই যে, জি জি, আচ্ছা, শ্রোতার শ্রবণ শক্তির অপ্রখরতার কারণে। অপ্রখরতার কারণ তাহলে আমরা বুঝতে পারলাম অন্য ভাষার ধ্বনির প্রভাব। অন্য ভাষার ধ্বনির প্রভাব বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে অন্য কোনো ভাষা শুনতে, বা অন্য কোনো ভাষা, ধরেন আপনি হিন্দি সিরিয়াল খুব কনজিউম করেন, বা আপনি ইংলিশ যে কোনো কার্টুন টাইপের কিছু আপনি খুব কনজিউম করেন, এই কনজিউমটা আস্তে আস্তে আপনার কি করবে, আপনার সকল চিন্তা চেতনা বা আপনার যত চিন্তা ভাবনা উচ্চারণ করার স্টাইল, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করে দিবে। তো এটাই হচ্ছে আমাদের 3 নম্বর বা ভাষার ধ্বনি প্রভাবে। এবার হচ্ছে ধর্মীয় প্রভাবে। ধর্মীয় প্রভাবে বলতে বোঝানো হচ্ছে কি, আমরা ধর্মীয় যে রীতিনীতি বা ধর্মীয় শব্দগুলো আছে এটা খুব ছোটবেলা থেকেই শিখি আসলে। তো এই ছোটবেলা থেকে শিখার ফলে যেটা হচ্ছে, এই জিনিসটা আমাদের ডে টু ডে লাইফে খুবই ইউজ টু হয়ে যাচ্ছে, এবং এই ইউজ টুর কারণে আমাদের এই উচ্চারণের যে প্রবণতা এটা হচ্ছে। আচ্ছা, আরেকটা কি, ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের এই অঞ্চলের লোক এই ভাষায় কথা বলে। এখন আমাদের এই অঞ্চলে এই ভাষায় কথা বলে বলতে যে বোঝানো হচ্ছে যে আমরা এই যে অঞ্চলের ভৌগোলিক বা আমাদের পার্থক্য, হয়তো বা এই পার্থক্য ভেদে অন্য কোথাও অন্য কিছু বলতে পারে, কিন্তু আমাদের এখানে আমি এই আর কিছু লোকজন কথা বলতেছে, তাদের কথাবার্তা শুনতেছি, এই তাদের আশেপাশের মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি, আমি অন্যের মুখে শুনতেছি, অন্য ভাষার প্রভাব আসতেছে, আমার এই যে কয়েকটা কারণেই আমার ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। আচ্ছা, ধ্বনি পরিবর্তনের নিয়ম। ধ্বনি পরিবর্তনের নিয়ম প্রথমে হচ্ছে স্বরাগম। স্বর আগমন বা স্বরাগম। ধ্বনি পরিবর্তনের প্রথম প্রক্রিয়া হচ্ছে স্বরাগম। উচ্চারণের সুবিধা বা অন্য কোনো কারণে শব্দের আদি মধ্য অন্ত। আচ্ছা, আমাদের শব্দের শুরুতে যেটা থাকে সেটা কি, অ্যান্সার করবেন আপনারা ক্লাসে। শব্দের শুরুতে যেটা থাকে আদি। আদি। শব্দের স্যার, আদি আদি। শব্দের শেষে যেটা থাকে শেষ নাকি না অন্ত। জানি না। অন্ত। আচ্ছা, আদি আর অন্তের মাঝখানে যেটা থাকে সেটা কি, মধ্য স্বরাগম। মধ্য মধ্য মধ্য। স্বরাগম। আহ, স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় স্বরাগম। স্বরাগম বলতে বোঝানো হচ্ছে কি, এখানে স্বরের আগমন ঘটতেছে। আমরা এই বাংলাতে যদি ভাঙি, অর্থাৎ ধ্বনি, যেহেতু ধ্বনি পড়তেছে আমরা একটু ভেঙে পড়ি, তাহলে আমাদের এটা কি আছে, স্বরাগম, অর্থাৎ কি স্বরের আগমন। এখন এই স্বরের আগমনটা দেখি, যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। স্বরাগম কয় প্রকার, 3 প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এই বিপ্রকর্ষ বা স্বরভক্তি এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং এইটাই আসে যে আসে মধ্য স্বরধ্বনির অপর নাম কি, মধ্য স্বরাগমের অপর নাম কি, সেটা কি, বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
একটা কি বিপ্রকর্ষ আর একটা কি স্বরভক্তি, এবং লাস্টে যে ক খ আর এখানে এখানে গ কিন্তু দেওয়া হচ্ছে ঘ, এটা কিন্তু টাইপিং মিস্টেক। তো এখানে এটা হচ্ছে অন্তঃস্বরাগম। এবার ক, আদি স্বরাগমটা কি দেখি এবার। অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে। অর্থাৎ কি, অন্য কোনো শব্দ বা যদি এসে আপনার শব্দের আদিতে এসে অবস্থান করে এবং এইটার যদি পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে আমার কি স্বর আগমন, বা কি সহজে এটাকে বলে আদি স্বরাগম। যেমন স্থাবল, স্থাবলের আগে একটা আ দিয়ে দিছে, হয়ে যাচ্ছে কি স্থাবলের একটা আ দিয়ে দিলে স্থাবলটা কি হয়ে যাচ্ছে আস্থাবল। স্ত্রী, স্ত্রীর আগে একটা রস্যই দিয়ে দিচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে স্ত্রী। স্টেশন, স্টেশনের আগে একটা রস্যই দিয়ে দিচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে স্টেশন। স্পর্ধা, স্পর্ধার আগে একটা, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের আগে দেখেন একটা করে আপনার স্বরের আগমন ঘটেছে। তো এই যে স্বরের আগমন, এই স্বরের আগমনটাই হচ্ছে আমাদের এত লোক আছে ক্লাসে, আসলেই তো খুব ভালো জিনিস, সিরিয়াসনেস ফিরে আসতেছে আপনাদের ভিতরে। না রেজাল্ট দেবে এই জন্য ইমান আমল ফিরে আসতেছে সবার। এবার আমাদের স্ট্যাটাস, স্ট্যাটাসকে কি বলে সহজ বাংলা আপনি যখন বলবেন কাউকে, স্ট্যাটাসকে বলবে কি স্ট্যাটাস বা স্ট্যাটাস। স্প্রিং, স্প্রিংকে সহজে আমরা কি বলি স্প্রিং, বলে না যে গ্রাম বাংলা বা যেই তো বলে সহজে ভাষার জন্য স্প্রিং এর গাড়ি বা স্প্রিং এর চেয়ার। তো স্প্রিংকে আমি আমার নিজের ভাষা বা নিজের যে বলতে সহজবোধ্যার কারণে এটাকে আমি বলতেছি কি স্প্রিং। তাহলে প্রত্যেকটা জিনিসের আগে দেখেন একটা করে স্বর আগমন হয়েছে, আগমন হয়েছে কি, অ্যান্সার করেন, কথা বলেন। স্যার কি বললেন আবার একটু বলেন, বুঝতে পারিনি। প্রত্যেকটা ওয়ার্ডের শব্দের পর পর আগে কি একটা করে এই যে যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি স্বরের আগমন ঘটেছে। স্যার স্বরের আগমন ঘটছে, জি। তাহলে স্বরের আগমন এখন কোথায় ঘটছে, আদিতে ঘটছে, মধ্যে ঘটছে না অন্তে ঘটছে। আদিতে। তাহলে আদিতে। তাহলে প্রথমত স্বরাগম ঘটছে, তাহলে এটা হচ্ছে স্বরাগম। এবার এটা কি স্বরাগম, কোথায় ঘটছে আদিতে, তাহলে এটা কি স্বরাগম আদি আদি স্বরাগম। স্বরাগম। এবং এটার ইংরেজি নাম হচ্ছে প্রোথিসিস, প্রোথিসিস। এটা প্রোথেসিস। প্রোথিসিসটা কিন্তু আসে পরীক্ষায়, প্রোথিসিসটা কিন্তু পরীক্ষায় আসে। যে কোনো জিনিসের ইংলিশ মাইক অফ করেন, কথা বলার সাথে মাইক অফ করে বলবেন। আচ্ছা, কিছু এমসিকিউ আছে, তো এমসিকিউ গুলো তো অ্যান্সার যত দেখতে যদি না পারেন সেই ব্যবস্থা করে দিই। আচ্ছা অ্যান্সার বলেন, এক একজন বলেন এক একটা করে। প্রথমটা, স্কুল থেকে স্কুল হয়েছে, এটা কোন ধরনের পরিবর্তন? ও বলেন। স্বরাগম। স্বর আগম। স্বরাগম, তাহলে কি গ? জি স্যার, গ হবে, গ। আচ্ছা এটার অর্থ তাহলে গ। এবার দ্বিতীয়টা কি, নিচের কোন শব্দটি স্বরাগমের দৃষ্টান্ত, কোনটা? ক খ স্যার ক। 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 আচ্ছা স্কুল শব্দটি, স্কুল ধ্বনির পরিবর্তনকে তাকে কি বলা হয়? স্কুল শব্দটি আদি স্বরাগম। আদি স্বরাগম, হ্যাঁ সবাই অ্যান্সার করবেন, আমি সবার অ্যান্সার শুনবো। স্বরাগমের উদাহরণ কোনটি? নিচে স্পর্ধা, মাছুয়া, নিভানো, ধোবা। স্যার ক। শিওর? বাকিরা বাকিরা কি শিওর ক হবে? আস্পর্ধা। বাকিরা শিওর? জি স্যার, ওইটাই হবে। আচ্ছা তাহলে আদি এটাই হবে। স্বরাগম করতে। আচ্ছা এবার স্টেশন থেকে যখন স্টেশন হচ্ছে, এটা কোন ধরনের পরিবর্তন? স্বরাগম। স্বরাগম। কোন স্বরাগম, এটা একটু বিস্তারিত বলেন তো। স্যার আদি স্বরাগম। আদি স্বরাগম। ক্লাসে মানুষ কয়জন, বাকিদের মাইকে কি কাজ করতেছে না? আচ্ছা নেক্সট পেজে যাই, সেটা হচ্ছে ওই হাই রে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ও সাহিত্যের এটা হচ্ছে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। কয়টা নাম পড়লাম? একটা, দুটো, তিনটি। কয়টা? তিনটি। কিন্তু এনার যে ইংরেজি নাম সেটা হচ্ছে একটাই, এনাপথাইসিস, এনাপথাইসিস। এখন সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি, এটা কিন্তু স্বরধ্বনি না, তাহলে কি আমার ব্যঞ্জন ধ্বনি। মাঝখানে স্বরধ্বনি আসা, অর্থাৎ এই যে কোথায় আগমন ঘটবে, কার আগমন ঘটবে? ব্যঞ্জন ধ্বনির ভিতর স্বরধ্বনির আগমন ঘটবে। এইটা যেন আবার ঘুলায় না ফেলেন যে স্বরধ্বনির ভিতর ব্যঞ্জন ধ্বনি আসতেছে। ব্যঞ্জনের ভিতর কিসের আগমন ঘটতেছে?
স্বরধ্বনি স্বরধ্বনি। হ্যাঁ, এরূপ স্বরকে বলা হয় হচ্ছে মধ্যা স্বরগ্রম, বিপ্রকর্ষ, স্বরভুক্তি বা অ্যানাপথাইসিস। যেমন অর থেকে রত্ন, কি রয়েছে? রতন থেকে কি? যতন, যত্ন থেকে যতন। দেখেন রত্ন থেকে কি হয়ে যাচ্ছে? তস মাঝখানে আসছে, আসছে না? রত্ন থেকে কি হচ্ছে? রতন। দর্শন, রতন। দর্শন থেকে ধর্ষণ। জন্ম, জনম। এই দেখেন জন্ম মাঝখানে দ্বন্দ্ব না আসছে। এবার ধর্ম, ধরম। স্বপ্ন, স্বপন। আবার যখন রস্যই কাঠটা দেখি, এই যে এইগুলো কি, এখন বলতে পারেন আসলে এইখানে আমার অ কই? অ কি? নীলিন বর্ণ। অ কি আমরা কি জানি? অকে কি বর্ণ বলা হয়? নীলিন বর্ণ। হ্যাঁ, তা ও নীলিন বর্ণ কি? একমাত্র ওই নীলিন বর্ণ কি কোনো আকার একার দিয়ে বসে? জি না স্যার, না একমাত্র ওই স্যার। কার নেই। তাহলে ও কিভাবে বসবে? হচ্ছে কি, ওই ইন্ডিভিজুয়াল এদের ভিতর লুকায়া যাবে, অর্থাৎ কি একটা লুকোচুরি খেলা অক্ষরের মতো বলতে গেলে ভাই, যে এদের ভিতর হচ্ছে এ গুপ্ত। আপনারা এই যে গুপ্তচর বা বিভিন্ন ডিটেকটিভের দেখছেন না কাহিনী, যে ডিটেকটিভ এই কাজ করে, লুকায় লুকায় করে বা বিভিন্ন ধরনের কেস সলভ করে। তো অল সে আপনার উচ্চারণে একটা গুপ্ত জায়গা বা গুপ্ত আমার স্বর, যেটা অন্যান্য স্বরের সাথে থেকে স্বরের যে ধরন বা এটার পরিবর্তন করে, কিন্তু ও আসলে ওর কোনো রূপ নাই। ক্লিয়ার? জি জি স্যার স্যার। ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। যে কোনো জিনিসে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই পপ আপটা আসতেছে কেন বারবার? এটা অফ করা যায় না? আচ্ছা, রস্যইতে আছে প্রীতি, পি রি তি। আবার দেখেন ফিল্ম, ফিল্ম, একটা রস্যইকার আছে। স্নান, জি স্যার আসতো স্নান। তো। জি স্যার আছে। ক্লিপ, ক্লিপ। তাহলে যেগুলো এই যে আমার এটা কি রস্যইর আগমন। এবার এ ধ্যান, ধ্যান। এখন কোথায় স্বরগ্রম হচ্ছে? আদিতে, কারণ কি এটা কি আমার কি আদি স্বর না? সরি, মধ্যস্বর। এইটা স্বরগ্রম হচ্ছে কোথায়? মধ্যে। আমি এইটা দেখে বলতেছি আদির কথা, আগেরটা স্মরণে হচ্ছে। যাক, এই যে ক্লিপের রসিকাটা অ্যাড হয়েছে কোথায়? মধ্যে। ফিল্মের কোথায় হয়েছে? মধ্যে। মিত্তিরের কোথায়? মধ্যে। আবার এই রস্যকারটা দেখেন মুক্তা, মুকু, তা, কোথায় অ্যাড হয়েছে? মাঝখানে। কোথায় অ্যাড হয়েছে? মাঝখানে স্যার, হ্যাঁ, মাঝে। হ্যাঁ। তাহলে প্রত্যেকটা কি আমার মধ্য স্বরগ্রম করতে হবে? মধ্য স্বরগ্রম কয়টা অক্ষরে হচ্ছে? অ, রস্যই, রস্যু, এ, ও। কারণ কি এগুলো কি আমাদের মৌলিক স্বর। মৌলিক স্বর সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার আইডিয়া আছে। এই তো সুন্দর। জিনিসপত্র গুলা বললে যখন অ্যান্সার করেন ভালো লাগে ক্লাস নিতে। কারণ এই ক্লাসটা বুঝছেন, ওই যে বললাম না, রেকর্ড করেও দিয়ে দেওয়া যেত। যদি আপনার ইন্টারেক্ট নাই করেন, কথাবার্তা না বলেন, তাহলে লাইভ ক্লাসের কোনো দরকার নাই। বিপ্রকর্ষ এর উদাহরণ কোনটি? আচ্ছা, এটা জিজ্ঞাসা করি তো গোলায় দেবো না। আচ্ছা, বিপ্রকর্ষের উদাহরণ কোনটি একটু বলেন। স্যার ক নাম্বার হবে? এটার অ্যান্সার তো দেওয়াই আছে, জাস্ট এটা জুম করলে ফেটে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, নিচের নিচের কোনটিতে মধ্যস্বরগমের বিকল্প বলা যায়? মধ্যস্বরমের বিকল্প কি আমাদের? বি প্রকর্ষ। এই যে এমসিকিউ গুলো আছে আপনাদের তো পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। পিডিএফটা দেখে প্র্যাকটিস করে ফেলবেন, এবং যেটা প্রশ্নে আপনার কনফিউশন, এটা একটু সলভ করে নেবেন। আচ্ছা, এবার আসি আমাদের অন্তঃস্বরগ্রম বা অ্যাপোথিসিস। অন্তঃস্বরগ্রম, অন্ত, তাহলে কোথায় স্বরগ্রম হবে? মধ্যে। শেষে শেষে হবে। মধ্যে হবে না? না স্যার। না তো স্যার। মধ্যে হবে কার তাহলে? মধ্যে হবে, এই যে পড়ে গেছেন মধ্য মাত্র পড়ে, স্বরগমে। মাত্র পড়ে বিপ্রকর্ষ ভুলে গেলে মধ্যে হবে? স্বরগমের হ্যাঁ, মধ্যে হবে। বিপকর্ষের হবে হচ্ছে মধ্যে, আর শেষে হবে কার? অ্যাপোথিসিস। অন্ত। অ্যাপোথিস অন্তঃস্বরাগম। কি? অন্তঃস্বরগম। অন্তঃস্বরগম মানে অন্ত মানে কি আদি, মধ্য, অন্ত। অন্ত মানে কি শেষ, আর স্বরগম মানে কি স্বরের আগমন। এইভাবে ভেঙে ভেঙে পড়বেন। আচ্ছা, কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে? সেটা হচ্ছে অন্তঃস্বরগম, যেমন বেঞ্চ, বেঞ্চি। এখন এইটাই কি আমাদের শেষ স্বর। শেষ স্বর। দুইটা ওয়ার্ড থাকলে সেটার শেষটা অনেক সময় মধ্য ধরা হয়। আপনারা খেয়াল করবেন, এখানে দুইটা শব্দ আছে না, এই যে ব্রু, ব্রু, রু। দেখেন, স্ক্রিন চলে গেছে। জি, স্ক্রিন তো শেয়ার করা যাচ্ছে, শেয়ার দেখা যাচ্ছে স্ক্রিন বাকিদের? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি স্যার এই যে আসছে জি। আচ্ছা,
তাহলে কি আমার কি বুঝলাম, আমার দুইটা ওয়ার্ডেও কিন্তু আমার মধ্য স্বরাগ্রম হচ্ছে, কিন্তু মধ্য স্বরাগ্রমের এই যে লাস্টের যে দুইটা অর্থাৎ কি আপনার এইটাকে অনেক সময় আপনার শেষটাকে মধ্য ধরায়, আবার শেষটাকে অন্ত ধরায়। এখন কোনটা কখন ধরবেন এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। এবং ট্যাক্স, ট্যাক্স থেকে কি হয়ে যাচ্ছে ট্যাক্সও। আচ্ছা এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করে নিন। আচ্ছা সম্প্রকর্ষ বা স্বরলোপ, এতক্ষণ কি পড়ছি স্বরের আগমন, এবার পড়বো কি স্বরের লোপ। দ্রুত উচ্চারণের ফলে শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে লোপ পাবে কে স্বরধ্বনি, তাকে স্বর সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। যেমন বসতি থেকে হয়ে যাচ্ছে কি বসতি। এখন আপনি বলতে পারেন বানান তো একই আছে, তাহলে গেল কি, তাই না? জি স্যার। আমি প্রথমে কি উচ্চারণ করছি বসতি, আর পরে উচ্চারণ করতেছি কি বসতি, তাহলে আমার একটা ওকার চলে গেছে না? আবার এখানে দেখেন হ্যাঁ জানালা, জানলা, আকার কই আমার নাই। উচ্চারণটা দ্রুত হবে এর জন্য এরকম হ্যাঁ, হচ্ছে। হর্ষ থাকলে তো আপনি থামবেন কোথায় এসে, আপনার ব্রেক হচ্ছে এই হর্ষ বসতি। এবার ধারা, ধারের কি হয়ে যাচ্ছে ধারা হয়ে যাচ্ছে ধার। আর একটা জিনিস কি পরীক্ষার খাতে কেমন আসবে এটাকে সবসময় তো আমরা পড়ি পরীক্ষার খাতার মতো করেই তো পড়তে হবে। পরীক্ষার খাতায় আসে হচ্ছে উল্টো, পরীক্ষার খাতায় দেওয়া থাকে এইটা, অ্যান্সার করতে হয় এটা। স্যার, এটা বুঝি নাই। পরীক্ষার স্যার, খাতায় ধার কেমন, কোনটা 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 ধার ধার মানে একটু বললে ভালো হতো। ধারা আর হচ্ছে ধার, ধারা বলতে জি হচ্ছে স্যার, অর্থটা মানে ধারা ধার এটার অর্থ। ওই যে আপনার মানে কোনো জিনিস দাবু দিতে ধার দেয় না, এই ধার বোঝানো হচ্ছে মনে হয়। তো ধারা ওটা সহজ ভাষায় ধার ইত্যাদি এই টাইপেরই। আচ্ছা ধার এরপর যে বোঝানো এমসিকিউ, হচ্ছে। এমসিকিউ গুলো আছে এটা একটু দেখে নেন, কারণ এমসিকিউ গুলো তো এভাবে ধরে ধরে শেষ করা হিউজ টাইম কনজিউম করে। কি অবস্থা এটা হচ্ছে কেন, নতুন নতুন তো। আচ্ছা আচ্ছা আমি একটু এখনো মানে এটা বিষয়ে এক্সপার্ট হইতে পারি না, যার কারণে একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে নেন। আচ্ছা নেন এবার ধার শব্দটি যে ধ্বনি প্রক্রিয়ায় দৃষ্টান্ত, এটা কি সম্প্রকর্ষ বা সম্প্রকর্ষ সরলরূপ কয়টি প্রকার, তিন প্রকার, আদি মধ্য অন্ত, কয় প্রকার, তিন প্রকার। কি কি? আদি মধ্য অন্ত। হ্যাঁ। আদি আচ্ছা আদি, সরলোপ, মধ্য সরলোপ। আচ্ছা আদিতে কি করবে আদি স্বরলোপ পাবে, যেমন অলাবু, লাবু, লাউ। আবার উদ্ধার, উধার, ধার। দেখছেন আপনার ধারের এই যে কনসেপ্টটা কোথা থেকে আছে এখন ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা অলাবু বা লাউ এটা কি এর হচ্ছে আমার বর্ণ লোপ, তাহলে আমার বন্যা কি হবে এটা, এটা তো ঘয় তো দেওয়া, এটা হবে বর্ণ লোপ বা স্বরলোপ। আচ্ছা মধ্য অগুরু, অগ্রু। এখন দেখা যাচ্ছে যে আসলে গত আছে গতেই, তাহলে আমার লোপ পাইলো কোনটা? আপনি দেখবেন এই যে গয়ের সাথে এই অংশটা এটা লোপ পেয়ে এই র কিন্তু এর সাথে এসে রস্যকার আকারে যুক্ত হয়ে গেছে, তাহলে কি মধ্য কার লোপ পাইছে স্বরধ্বনি মধ্যেও। আবার সুবর্ণ, সুবর্ণ, দেখেন সুবর্ণ কি স্বর্ণ হয়ে গেছে, তাহলে মধ্যের ব কি হয়ে গেছে বাদ হয়ে, এটা কি বতে নেমেছে আমার যে অন্তস্থ বতে। ব কিন্তু দুই প্রকার ছিল আগে, ব আছে আমরা এই যে পড়ি না এটাকে, অর্থাৎ যে ফলাকৃতি একটা ব ছিল হচ্ছে এই একটা ব, যাতে এটাকে বলা হয় অন্তস্থ ব। আরেকটা হচ্ছে আমরা এই ব যেটা আমরা ডিরেক্ট পড়ি। আচ্ছা অন্তঃসরলোপ আশা, আশ, বন্যা, বান। আপনাদের কাছে কি এই জিনিসটা ভুল মনে হচ্ছে নাকি কোনো কারণে, যে আসলে কোনটা লোপ পাচ্ছে কোনটা লোপ পাচ্ছে না? কথা বলেন। জি স্যার, বুঝি নাই আপনার কথা। এই অন্তঃসরলোপটা কি আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার, যে আসলে অন্তঃসরলোপটা হচ্ছে কিভাবে বা কেন হচ্ছে? জি স্যার, বুঝতেছি তো। আসলে অন্তঃসরলোপটা হচ্ছে এই কারণে দেখেন এই আশা লাস্টে আ নাই, বর্ণা, বান, সব জিনিসই আছে। সরলোপটা হয় কেন, আমরা শব্দ আমরা একদম প্রথমে পড়ছিলাম সরলোপ কেন হয়, মানুষের এই যে বলার আলসেমি বা বলার এই যে সহজলভ্যতার কারণেই সরলোপটা দ্রুত হয়। বলার জন্য।
হ্যাঁ, দ্রুত বলার জন্য মানুষ যেতে সহজে চায়, জিহবাতে অত প্রেশার দিতে চায় না। তাহলে বন্যাকে আপনি বান বললে বন্যা উচ্চারণ করতে, বা আশাকে যখন আশ বলতেছেন আপনার খুব ইজিলি উচ্চারণ করতে পারতেছেন, বা লজ্জাকে লাজ, চাকাকে চাক, এই জিনিসগুলাই হচ্ছে আমার অন্তলোপ বা শব্দ আগমনের মূল কারণ। হুম, আচ্ছা, স্বরসঙ্গতি, ভাওয়াল হারমোনি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনির যে প্রভাব ঘটে তারে বলে স্বরদ সংগতি। অর্থাৎ কি, আপনার একটা স্বরধ্বনির জন্য আরেকটা স্বরধ্বনির যে প্রভাব পড়বে, অর্থাৎ এইটা ধরেন এই হচ্ছে এ স্বরধ্বনি, এটা হচ্ছে বি স্বরধ্বনি। এখন এই এ স্বরধ্বনির জন্য আমার বি স্বরধ্বনি পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা কি আমার ভায়োল হারমোনি বা স্বরসঙ্গতি। এবার নিচে আসি, সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। পরাগত, তাহলে কয় প্রকার? পরা, মধ্য। মানে কি? প্রথমে। 4 প্রকার স্যার। বুঝি নাই। বললাম স্যার 4 প্রকার। হ্যাঁ, আর একটা আছে অনন্য স্বরসঙ্গতি। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে শব্দের আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন। কার অনুযায়ী কার পরিবর্তন হবে? আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর। যেমন কি মিথ্যা, মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যে। তাহলে কার জন্য স্বরসঙ্গতি হচ্ছে? আদি স্বরের কারণে অন্তঃস্বরের। আবার দেখেন, মিছা, মিছে, ফিতা, ফিতে। এখানে কিন্তু কেউ লোপ পাচ্ছে না, যে আকার লোপ পায় বা মিছার আকার লোপ পেয়ে মিছ হয়ে যাচ্ছে, হচ্ছে মিছ। এখানে কিন্তু কোনো কিছু লোপ পাচ্ছে না বা কোনো কিছুর আগমন ঘটিয়ে, জাস্ট টুইস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, এইটার কারণে এইটার পরিবর্তন হচ্ছে। যেমন মূলা, মূলো, পূজা, পুজো। এখান থেকে আসে হচ্ছে মূলা, মূলো আসে, পূজা, পুজো আসে, জুতা, জুতো আসে। তিনটা খুব গুরুত্বপূর্ণ। এবার পরাগত শব্দের অন্তঃস্বর, অর্থাৎ কি শেষের স্বরের কারণে আদি স্বরের পরিবর্তন। যেমন শিখা, শিখা, শেখা। আচ্ছা, তাহলে স্বরসঙ্গতিটা আর স্বরলোপটা কি আপনাদের ভিতরে একটু কনফিউশন করতেছে? আচ্ছা, স্বরলোপ স্বরসঙ্গতি আসলে জিনিসটা একই একই মনে হচ্ছে কারো ভিতর? জি স্যার। আচ্ছা, কেন মনে হয় এবার ক্লিয়ার করে দিই। স্বরলোপে হচ্ছে কি আমার স্বর ডিরেক্ট লোপ পেয়ে যাচ্ছে। যেমন এই যে না, এই যে সুবর্ণ, সুবর্ণ থেকে কি হয়ে যাচ্ছে? স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ। বা বন্যা থেকে বান, বন্যা থেকে বান। কিন্তু এইখানে দেখেন নৌকা থেকে কিন্তু নৌক হয় নাই, নয়রস্যু ক হয় নাই, বা মৌজা থেকে কিন্তু মৌজ হয়নি, কি হয়েছে? মৌজ। অর্থাৎ কি আমার স্বরের লোপ পায় নাই, স্বরের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। স্বরের কি লোপ পেয়েছে? না না স্যার। স্যার। তাহলে কার পরিবর্তন? পূজা, পুজো হয়েছে। পূজা কিন্তু পুজো হয়নি, পূজা পুজ হয়নি, পূজা কি হয়েছে? পুজো পুজো। হয়েছে। জুতা কিন্তু জুত হয়নি, জুতা হয়েছে জুতো। তাহলে কি স্বরের পরিবর্তন হয়নি, মানে স্বরের লোপ পায়নি, স্বরের হয়েছে পরিবর্তন। তাহলে স্বরসঙ্গতি। আর যদি আমরা স্বরলোপটা একটা টেবিলে লিখি, জাস্ট এরকম ধরে একটা টেবিল, একটা স্বরসঙ্গতি আর স্বরলোপ একটা টেবিলে রাখলাম। আমার প্রথম যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে কি, স্বরলোপে স্বর লোপ পায় আর স্বরসঙ্গীতের লোপ স্বর কি পরিবর্তন হয়, তাই না? জি স্যার। পার্থক্য জি করে না, স্যার। পার্থক্য করে না, যে টেবিল দিয়ে তো পার্থক্য করে। তাহলে প্রথমটা হচ্ছে কি স্বরসঙ্গতি বা স্বরলোপের প্রথম স্বরলোপটা হচ্ছে আমার, বা আমি স্বরাগমন, স্বরাগতি আরেকটা অ্যাড করি, ধরো স্বরাগমটা আমরা অ্যাড করি। স্বরাগমে কি আমার স্বরের আগমন ঘটতেছে, স্বরলোপে শব্দে চলে যাচ্ছে কি শব্দ? স্বরধ্বনি চলে যাচ্ছে। আর এইখানে আমার স্বরসঙ্গতিতে কি কিছু আসতেছেও না, কিছু যাইতেছেও না, ও যেটা আছে ওর আদি স্বরের কারণে অন্তঃস্বরের পরিবর্তন হচ্ছে। তাহলে পরীক্ষা যখন আসবে এটা কি আপনারা মানে আলাদা করতে পারবেন? এখন তো আলাদা করা উচিত, কারণ কনসেপ্ট তো ক্লিয়ার করে দিলাম। জি স্যার, পারবো। আচ্ছা, পরাগত স্বরসঙ্গীটা আমরা দেখেছি। মধ্যাগত হচ্ছে আদি ও অন্ত উভয় শব্দের পরিবর্তন। যেমন হচ্ছে ভিকারি, মধ্যস্বর ভিকিরি। এখানে কি ভিক্রি হয়েছে, বা বিলাতি বিলতি না হয়েছে, স্যার। বা জিলাপি না জিলপি স্যার। হয়েছে? কি হয়েছে? আদি রশ্মি অন্তরশ্মি মধ্য রশ্মিকার দিয়ে দিয়েছে। তাহলে বিলাতি বিলিতি, জিলাপি জিলিপি, জিলাপি জিলিপি, এগুলো কিন্তু সহজে বলা যায়। অন্যান্য স্বরসঙ্গতি হচ্ছে পরস্পরের প্রভাবে আদি অন্ত দুইটা স্বরই পরিবর্তন হয়। যেমন জোতা থেকে জুতো হয়ে যাচ্ছে, ধোকা থেকে ধুক হয়ে যাচ্ছে, পোষা থেকে পুষি হয়ে যাচ্ছে, মোজা থেকে মুজো হয়ে যাচ্ছে। তো এইটার মানে কি, এটা কারো জন্য কারো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কি আমরা এতদিন এত প্রথমটাই শিখছি যে এটার কারণে এটার পরিবর্তন হচ্ছে, পরে বাবা শিখছি যে না অন্তর কারণে আদির পরিবর্তন হচ্ছে, আবার মাঝে শিখছি না প্রথম দুইটার কারণে মধ্যটা পরিবর্তন হয়। কিন্তু এই অনন্যটা হচ্ছে অন্যতম। এবং এই যে এগুলো উদাহরণ আছে, তার মোজা, জুতো, এগুলো একটু পরে রাখবেন। তো এইটার কারণ হচ্ছে এই যে আমাদের এইগুলা আছে, এইগুলা
ধাক্কায়ও কারো ধার ধারে না। অনন্য মানে কি এক্সেপশনাল বা অনন্য বলতে কি মানে এটা কোনো রুলসে ফেলতে পারবেন না, পারবেন আপনি? না স্যার। মানে এটা রুলসই হচ্ছে আপনি নিজে প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে আপনার রুলস। যে আমার এখানে জোতা হয়ে যাচ্ছে কি আমাদের জুতো, ধোকা হয়ে যাচ্ছে ধুকো। তো এই ধোকা ধুকো কিভাবে হচ্ছে, আসলে কোনো রুলস ফলো করতেছে না। ধোকা ও এখানে ধু হয়ে যাচ্ছে, কা এখানে কো হয়ে যাচ্ছে। কিন্তু এইটা যে আমার স্বরসংগতি, এটা আমি বুঝতে পারতেছি। কিভাবে বুঝতে পারতেছি? আমার স্বর লোপ হচ্ছে না, স্বরের আগমন হচ্ছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, একটু 1 মিনিট ব্রেক, আমি একটু পানি নিয়ে আসি। আচ্ছা, এরপরে কি অসমীকরণ। অসমীকরণটা একটু আমরা দেখি, সেটা হচ্ছে কি, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। এবং এই যে টপিকটা অর্থাৎ ধ্বনি পরিবর্তন, এই টপিক থেকে কিন্তু আপনার একটা তো আসতেছে, বেশি আসলে দুইটাও চলে আসতে পারে, বুঝছেন? আপনার যদি কপাল খুব ভালো থাকে, এটা থেকে কয়টা চলে, আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনার একটা আপনি কনফার্ম পাবেন। এবার কপাল ভালো থাকলে দুইটা তিনটা চলে আসতে পারে, একটা আপনি মিস, মানে মিস যাচ্ছে না এখান থেকে। যেমন এখন কি পুনরাবৃত্তি হলে আমার কি হচ্ছে, যেমন ধপ ধপ কি হয়ে যাচ্ছে, ধপাধপ, টপ টপ টপাটপ। তাহলে পরপর দুইটা স্বর আসলে মাঝখানে যখন স্বরটার সাথে কি আমার পর পুনরাবৃত্তি হচ্ছে শব্দের মাঝখানে, যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বা অসমীকরণ বলতেই বোঝানো হচ্ছে দুইটা মিল না। ডিসক্রিমিনেশন মানে কি, এটার কি আমার অর্থ কি বোঝায়? পার্থক্য, পার্থক্য বোঝায় না? জি স্যার। তাহলে আমার এই যে এই দুইটা একই শব্দ যখন যুক্ত হচ্ছে তখন একটা পার্থক্য করার জন্য আমার কি একটা আকার যুক্ত করে দিচ্ছে। টপ টপ, টপা টপ, ঘস ঘস, ঘষা ঘস। আচ্ছা, এমসিকিউ আছে, এমসিকিউ গুলো একটু দেখে নিয়েন। এবার আছে অপনিহিতি বা অ্যাপেন্থিসিস। অপনিহিতিটা কি আমরা দেখি, পরের রস্বইকার বা রস্যকারের জন্য, কোনটা পরের রস্যইকার বা রস্যকারের জন্য আগে উচ্চারিত সংযুক্ত ব্যঞ্জনের রস্যইকার বা রস্যকারের যে উচ্চারিত হয় তাকে বলে কি অপিনিয়তি। যেমন আজি হচ্ছে কি আইস, আজি কি পরের রস্যিকার বা রস্যকার, পরের রস্যিকার কি যে শেষের অন্তের। আবার রাতি, আগের পরিবর্তন হচ্ছে, রাতিটা কোথায় চলে আসতেছে, এইটা কি রাতিটা রস্যিকার হিসেবে ছিল, কিন্তু এটা যখন আমি ব্যবহার করতে চলে আসছে কোথায়, এটার আগে রাইট। এবার যখন বলবেন চালু, চালু চালু, এখন চালুর রস্যকারটা কখন আমার উচ্চারণ করা হচ্ছে, লয়ের পরে না? জি স্যার। কিন্তু লয়ের যখন পরে। আপনার এটা এই স্যার। অপিনিয়তি হচ্ছে তখন ওইটা কি লয়ের আগে চলে আসতেছে। এইটাই হচ্ছে এর মূল কনসেপ্ট, যে আমার শেষের যেটা থাকবে রসিকার রসুকার, এটা যদি ব্যঞ্জন বর্ণ সংযুক্ত থাকে সেখানে এটা আগে এসে অপিনিয়তি হিসেবে উচ্চারিত হবে। যেমন বাক্য হয়ে যাবে বাক্য, কন্যা হয়ে যাবে কন্যা, এটা হচ্ছে জ ফলার অপিনিয়তি। এখান থেকে আপনার আসার মতো আছে, প্রথমে আছে সেই মাসুয়া, এটা আসে। আর কন্যা কন্যা এটা আসে, কাব্য কাব্য এগুলো একটু আসে থাকে। যে বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা আসে কোনটা না আসে। বিগত বছরের প্রশ্নের বাইরে যাওয়ার আপনাদের কোনো অপশন নাই। আপনাদের বিগত বছরের প্রশ্ন পড়েন কি দিয়ে, কিছু কিনছিলেন না বই খাতা আছে? আচ্ছা স্যার। স্যার কি বললেন বুঝতে পারিনি। প্রশ্ন ব্যাংক কি একটা আছে কারো কাছে? আচ্ছা স্যার, আমার আছে। জি স্যার, আছে প্রশ্ন। অ্যাডমিশন দিতে বসতে হলে অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক লাগবে, কারণ দিন শেষে প্রশ্ন ব্যাংক স্যার আপনি আগাতে পারবেন না। কেন আগাতে পারবেন না তাও একটু বলে দিই। আপনি একটা প্যাটার্ন ফলো করে দেখবেন যে আসলে আপনার বাসায় কিন্তু একটা প্যাটার্নে রান্না করা হয়, অর্থাৎ আপনার আম্মা যেই প্যাটার্নে রান্না করা হয়, তো আগে সে মশলা দেয়,
হ্যাঁ আগে হয়তো জিরা দেয়, কিন্তু আপনি যখন আর কারো বাসায় যাবেন দেখবেন কি যে সে হয়তো বা জিরাটা রান্না যখন শেষ হয়ে যায় তার আগে দেয়। এখন এই রান্নার সাথে কেন বললাম, এক একটা প্রতিষ্ঠানের প্রশ্ন তৈরির কাঠামো বা প্যাটার্ন এক এক রকম। কেউ প্রশ্ন করে ধ্বনি থেকে, কেউ করে সমাজ থেকে, কেউ করে এখান থেকে, কেউ করে ওইখান থেকে। এখন আপনি তো আজকে যদি তো এটা দিয়ে খান, কালকে যদি ওইটা দিয়ে খান, বা কারো ভাষায় ধনিয়া দিয়ে রান্না করে, কারো ভাষায় করে না। এখন আপনার ভাষায় করে না, আপনি যদি ধনিয়ার তরকারি রেগুলার খান, একটা সময় তো আপনার এটা আর হজম হবে না, আপনার পেট খারাপ হবে। যার ফলে আপনি যদি এখন সব প্রশ্ন পড়েন, আসলে আপনি কিছু মনে রাখতে পারবেন না। এর ফলে একটা ইন্ডিভিজুয়াল কাঠামো নিয়ে যখন আপনি আগাবেন, আপনার কাছে একটা পারফেক্ট কনসেপ্ট আছে যে আমার এই হচ্ছে মূল প্রশ্নের কাঠামো, আমি এইটা পড়লে আমার পরবর্তী এখান থেকে আসতে পারে, বা এই টপিক ওয়াইজ আসতে পারে। যার কারণে একটা প্রশ্ন ব্যাংক খুব জরুরি। আচ্ছা, দ্বিতীয় ব্যঞ্জন, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জন হচ্ছে সেটা দ্বিতীয় বলে, যেমন সবাই, সব্বাই, না সকাল, সকাল সকাল, এমন কেউ হলে যে আচ্ছা তুমি কি আমাকে পাকা কথা দিচ্ছ, যাও পাক্কা কথা। অর্থাৎ কি আপনার শব্দের একটু জোর দেওয়ার জন্য বা শব্দের প্রভাবটা একটু বেশি বোঝানোর জন্য শব্দের যে দ্বিত্বটা হচ্ছে সেটা কি কি বলে, দ্বিত্ব লং কনসোনেন্ট। ব্যঞ্জন। সমীভবন, সমীভবনের অপর নাম হচ্ছে সমীকরণ। আমরা একটু আগে পড়েছি কি ডিসক্রিমিনেশন, এখানে আবার সমীকরণ, তাহলে কি একই জিনিসের উল্টা। সেটা হচ্ছে কান্না হয়ে যাচ্ছে কান্না, জন্ম হয়ে যাচ্ছে জন্ম। কিভাবে? শব্দ মধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে সমীভবন বলে। অর্থাৎ কি এইটার কারণে তার পরেরটা আরেকটু আগাচ্ছে, রাধনা, রান্না। আবার সংখ্যাটা বলি, সেটা হচ্ছে শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার, অর্থাৎ কি মানে ও একটু বাড়তেছে, ও একটু আগাচ্ছে। মানে আমার এখানে কি জন্ম, জন্ম কি দন্ত না করতেছে কি ও ম ফলা হচ্ছে, আবার ও করতেছে কি ও ম, ও ও তো ন ফলার হচ্ছে, ও আবার মর সাথে ফলা হিসেবে যুক্ত হচ্ছে। তাহলে ও কিছু ছাড়তেছে, ও কিছু দিচ্ছে, এই অল্প বিস্তার করে এদের ভিতরে একটা সমতা হচ্ছে, হয়ে একটা শব্দ গঠিত দুইটা বর্ণ আসতেছে, যেটা হচ্ছে আমার কি সমীভবন। সমীভবন তিন প্রকার, প্রগত, প্রগত হচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটতে তাকে প্রগত বলে, যেমন কি পদ্মা, পদ্ম, পদ্ম, রাজ্য, রাজ্য, উচ্চারণ কিন্তু একই, চক্র, চক্র, পক্ষ, পক্ষ, চন্দন, চন্দন, এই চন্দন আসে। তাহলে জিনিসগুলো আসলে বুঝতে পারতেছেন তাই না? আচ্ছা এরপর জি স্যার, বুঝতে যাচ্ছে। পরাগত হচ্ছে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ব ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে পরাগত সমীভবন বলা হয়। যেমন তৎ জন্য, তৎজন্য, পরাগত বলতে বোঝায় এটা। দেখেন এই বর্গজা কিন্তু একে খেয়ে ফেলছে, খেয়ে কি ডাবল বর্গজা হচ্ছে তাই না? আবার এই যে ম, কিন্তু মা মধ্যদন্তন্যারে নাই করে দিছে, আসছে কি ম। আবার করতাল, করতালের র কিন্তু উধাও হয়ে যাচ্ছে কি কত্তাল। বুঝতে পারতেছেন? অর্থাৎ কি আমার পরবর্তী ব্যঞ্জন ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন ঘটে, সেটাকে কি বলে পরাগত সমীভবন। ক্লিয়ার? অন্যান্য সমীকরণ হচ্ছে অন্যান্য সমীভবন হচ্ছে যখন পরস্পরের প্রভাবে দুটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হচ্ছে, উৎসন্ন, উচ্ছন্ন, অর্থাৎ কি এও কারো মানে এও পরিবর্তন হচ্ছে, এও পরিবর্তন হয়ে একটা নতুন যুক্ত করেছে, বিদ্যা, বিদ্যা, এটা হচ্ছে প্রাকৃত শব্দ। ব্যঞ্জন চ্যুতি বা ধনচ্যুতি বা ধ্বনিচ্যুতি হচ্ছে পাশাপাশি দুটো থাকে, যেমন কি ছোট দাদা, ছোটদা, অর্থাৎ দুইটা আছে আমার দুইটা পড়ার দরকার নেই, একটা লোপ পেয়ে যাচ্ছে। বড় দিদি, বৌদি, বড় দাদা, বড়দা। এখন বৌদি আর বড়দি কিন্তু একই জিনিস না, বৌদি আর বড় দিদি এক জিনিস না, কিন্তু বৌদিও কে বোন হিসেবে তাকে কল্পনা করা হয়, যার কারণে বৌদিকেও অর্থাৎ বড় দিদি হিসেবে তাকে ব্যাখ্যা করা যায়। অন্তঃবর্তী পর্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তহতি বলে। অর্থাৎ কি ফলাহার, এই যে ফলার, এখানে লোপ পাচ্ছে কি হ, মজদুর, দূর লোপ পেয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে মজুর। অর্থাৎ এই যে একটা কোনো কিছুর ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলা হচ্ছে অন্তহতি। এবার আসে বিষমী ভবন, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে করে, যেমন হচ্ছে শরীর, শরীর, অর্থাৎ দুইটা বর্ণ আছে, আমি একটা পরিবর্তন করে দিলাম, যেমন আর মারি, আর মারি দুইটা র, একটা আলমারি করে দিলাম, সমবর্ণের একটি পরিবর্তন করে দিলাম, লাঙ্গল, নাঙ্গল, অভিভাবক, অভিভাবক। বিষয় ভবনের হচ্ছে কি দুইটা শব্দ থাকবে যার একটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা ব্যঞ্জন বিকৃতিটা কি সেটা একটু আসি।
ব্যঞ্জন বিকৃতি শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়, যেমন হচ্ছে ধোপা, ধোবা হয়ে যাচ্ছে কি ধোপা, কবাট, কপাট, ধাইমা, দাইমা। অর্থাৎ কি ব্যঞ্জন বিকৃতি হয়ে যাচ্ছে। ব্যঞ্জন বিকৃতি বলতে ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন সৃষ্টি করতেছে। এখন মনে হতে পারে আসলে তাহলে আমার এইটার আর এইটার পার্থক্য কি? বিষয় ভবনের পার্থক্য হচ্ছে, দেখেন দুইটা ওয়ার্ড আছে, অর্থাৎ আপনার কোনটা পরিবর্তন করতে হবে আপনি জানেন যে আপনাকে বলেছে দুইটার যে কোনো একটা, কিন্তু এখানে কিন্তু মিল নেই, তারপরও এরা পরিবর্তন করে দিচ্ছে। এবার ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় এটা হচ্ছে শব্দের দুটো ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করতে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন কি তলোয়ার, তলো আল, এইটা চলে যাচ্ছে এইখানে, ও চলে আসতেছে এইখানে। আবার লোকসান, লোসকান বা বাক্স, এই যে এগুলো আসলে বেশিরভাগ ঘটে বিদেশি শব্দ দেখবেন, বিদেশি বা অন্যান্য ভাষা পিশাচ, পিচাস, এগুলো আসে এই ধ্বনি বিপর্যয়। আপনার পরীক্ষার জন্য আপনি স্টার্ট দিতে পারেন, যে কটা আপনার মন চায় ধ্বনি বিপর্যয় আসবে। আচ্ছা, অবিশ্রুতি, অপনীতির প্রভাবজাত রস্য এবং রস্যতর্গী পূর্ববর্তী সঙ্গে মিশে যেটা পরিবেশের অবিশ্রুতি বলে। যেমন কি কোরিয়া, কইরা, করে, অর্থাৎ একদম আপনার নেটিভ থেকে চলিত ভাষায় চলে আসতেছে। এটা অবিশ্রুতি সম্পর্কে কি কারো কোনো কনফিউশন আছে আসলে এটা কেন কি? না স্যার, তেমন আর সমস্যা নাই, যেটা ছিল ভালো মতো বুঝিয়ে দিয়েছেন আপনি। আচ্ছা, এবার আসে হচ্ছে আসলে পরীক্ষার জন্য আমরা তো শোনেন পরীক্ষার জন্য তো সব পড়া লাগে না। পরীক্ষার জন্য পড়তে হবে হচ্ছে আপনার প্রস্তুতি নিতে হবে যে কোনটা বেশি আছে। যেমন প্রথমত এই অবিশ্রুতি থেকে প্রশ্ন করে, ধ্বনি বিপর্যয় থেকে প্রশ্ন করে, ব্যঞ্জন বিকৃতি থেকে দু একটা করে কিন্তু কম। একদম যে আসবে না তাও না, সবগুলোই পড়বেন, যেগুলো একটু ভালো করে পড়বেন সেগুলো বলে দিচ্ছি। বিষয় ভবন থেকে একটু ভালো করে পড়বেন, অন্তর্নীতি, অর্থাৎ আপনার প্রতিটা যে টপিক আছে প্রত্যেকটার এক একটা তো মাস্ট পড়বেন। আর এই যে প্রশ্ন ব্যাংকের কথাটা বললাম, প্রশ্ন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পর দেখবেন কি আসলে আমাদের কোনগুলো আছে কোনগুলো নাই, কোনগুলো কি করতে হবে না হবে। এখানে দেখবেন বিভিন্ন যুক্তবর্ণ দেওয়া আছে, যুক্তবর্ণগুলো প্র্যাকটিস করবেন। এবং এই যে এমসিকিউ, প্রত্যেকে এমসিকিউ কিভাবে পড়বেন আমি দেখা দিই, ক্লাসে যারা উপস্থিত আছেন এটা হোমওয়ার্ক। এবং এটা যদি এখন দিতে পারেন তো ভালো, না দিলে কালকে 10টার ভিতরে আমরা জমা দিবেন। আপনাদের ফোনে কি পিডিএফ এ দেখানো যায়? এইভাবে ধরেন কোনোভাবে কি দাগানো যায়? পিডিএফ তো এডিটের ওখানে তো দাগানো যায়, দেখানো যায় না? মাইক অন করেন সবাই। না স্যার, পারি না তো, কিভাবে হয় দাগানো যায়? পিডিএফ অন করেন কি করে? স্যার এটা পারি না। পিডিএফ অন করেন কি করে আপনারা? পিডিএফটা পড়েন না? জি স্যার গুগলটা স্যার। যখন হয়ে যায় দেওয়া থাকে ওইটা তো পিডিএফ, ওর ওয়ান মধ্যে সিটা থাকে ওখানে চাপ দেয়। আচ্ছা, আমি আমার ফোনটা দিয়ে একটু আপনাদের দেখাই। এক মিনিট, আমার ফোনটা একটু জয়েন করা এখানে, আমি দেখাচ্ছি। 1 মিনিট একটু ওয়েট করেন, দেখা দিই। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, কালকে আমার এইভাবে জিনিসটা পরের দিন দেখাবেন। তবে কি ঢুকলে আপনাদের কি এখানে ওপেন হয়? হুম, এই জি দেখেন স্যার, এরকম হয়তো। এই ওপেন হলে দেখেন এই একটা কলমের চিহ্ন দেখা যাচ্ছে। জি দেখা স্যার, জি দেখা যায়। যায়। স্যার। পিডিএফ এর সাইডে একটা কলমের চিহ্ন। আমার স্ক্রিন শেয়ার দেওয়া গেল কি? আমারটা হয়তো দেওয়া যাবে না। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এই যে কলমের চিহ্নে একটা ক্লিক করবেন। এই যে ক্লিক করলে দেখেন চলে আসছে। এবার এর নিচে দেখেন অনেকগুলা কলম আছে, কলম আছে না? জি স্যার, আছে। লাল কলমে। এবার একটা এমসিকিউ পড়ছেন, এরকম পড়ে এটার অ্যান্সার কি, অ্যান্সারটা এরকম খুঁজে বের করবেন। এটা মানে আপনি দেখার দরকার নেই, অ্যান্সারটাই এইভাবে করে, যাতে আপনি উত্তর না দেখেন, পড়ে এবার প্রত্যেকটার অ্যান্সার করবেন। ধরেন কর অ্যান্সার আপনার মনে হচ্ছে কি এটা ঘ, আপনি এরম ঘ, এরম প্রত্যেকটা দাগাবেন। দাগানোর পর লাস্টে যখন আপনার সব দাগানো হয়ে যাচ্ছে, এই দেখেন উপরে সেভ কপি লেখা আছে, সেভ কপি লেখা। জি স্যার। এই সেভ কপিটা আপনি গ্রুপ সেভ করে এটা গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। এখন গ্রুপে কিভাবে শেয়ার দেয়, এরকম সেভ কপি করলাম আমি, আমার কপিটা সেভ হলো। এটা আপলোডে আসে কেন, ডিভাইসে আসে না? এটা এটা তো টেকনিক্যাল খুব অবস্থা। আচ্ছা, যদি আপনার এইভাবে নাও দেওয়া যায় আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন, এটা একটু খুব মানে টেকনিক্যাল। আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন, অর্থাৎ প্রথম অ্যাটলিস্ট 10টা থেকে 20টা এমসিকিউ প্র্যাকটিস করবেন, সেই স্ক্রিনশট গ্রুপে দিবেন। অ্যাটলিস্ট কয়টা? ওকে। ওকে স্যার। অ্যাটলিস্ট 20টা, আমি সব দিচ্ছি না কারণ সব দেওয়া অসম্ভব, আপনাদের জন্য একটা অত্যাচার হয়ে যাবে। আপনারা 20টা এমসিকিউ সলভ করছেন এবং ইউনিক দেখে 20টা, আসলে যে ইউনিক 20টা সলভ করছেন আপনি সেইগুলোর ছবি আমারে গ্রুপে দিয়ে দিবেন যে স্যার আমি এইখান থেকে এই 20টা করছি, করে আপনি স্ক্রিনশট নিলেন। এই স্ক্রিনশটটা তো আহামরি কষ্ট হবে না, হবে?
না না স্যার। না আচ্ছা, স্যার পারবো। এরপরে ফুল নেক্সট ক্লাসে কিন্তু ক্লাস শুরুর আগে 10 মিনিট আমি আগের পিডিএফ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি যদি ভুলে যাই আপনারা মনে করায় দিবেন যে স্যার আগের ক্লাস থেকে একটু প্রশ্ন ধরেন। 5 মিনিট প্রশ্ন ধরা হবে। যে পারবে না তার কারো শাস্তি, ভার্চুয়াল যে কোনো এক শাস্তি আছে, সে হয়তো ওই দিনের ওই ক্লাসটা সে আমাদের নিয়ে দিবে, অর্থাৎ নেক্সট যে ক্লাসটা তার সেটা নিতে হবে যদি সে পড়া না করে আসে। তাহলে প্রিপারেশন সেভাবে নিয়ে আসবেন যে স্যারের কাছে যে এমসিকিউটা ধরা হবে যদি আমি না পারি তাহলে ওই দিনের পিডিএফটা আমার সম্পূর্ণ পড়ায় দিয়ে যেতে হবে। ক্লিয়ার? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ক্লিয়ার? জি জি স্যার, স্যার। আচ্ছা তাহলে থাকবে। কিসের, আপনার ক্লাসের না আজকের জি ক্লাসের? স্যার, অ্যাকাউন্টের ক্লাস হচ্ছে। হ্যাঁ, এটা রেকর্ড করা হচ্ছে। প্রত্যেকটা জিনিস আপনার কনসেপ্ট ক্লিয়ার করবেন, ক্লাসের ভিডিওটা দেখে পড়বেন, পড়ে এরপরে এমসিকিউ সলভ করবেন। এমসিকিউ মানে যে প্রত্যেকটা সাথে সাথে পড়তেছেন, পড়ে সলভ করে এবার আমার গ্রুপে স্ক্রিনশট দিবেন, অ্যাটলিস্ট 20টা দাগিয়ে দাগিয়ে পড়েছেন আমি দেখবো। এরপরে নেক্সট দিন ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হলে এই আপনার দাগানো তার ভিতর যদি প্রশ্ন করায় বা বাইরে থেকেও যদি করি, যদি উত্তর না দিতে পারেন আপনাদের জন্য শাস্তি আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, দেখা হচ্ছে পরে ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।